হ্যালো এভরিওয়ান, ম্যাথ প্র্যাকটিস সেট 5 থেকে আজকে মোট 25টা কোশ্চেন থাকছে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদের একটা করে কোশ্চেন রাখা হয়েছে, যাতে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে রিভাইজ হয়ে যায়। ঠিক আছে, চলো প্রথম কোশ্চেন দেখো। প্রথম কোশ্চেন বলছে দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 9/7 হলে সংখ্যা দুটি কী কী বার করতে বলেছে। দেখো, এই কোশ্চেনটা আমরা অপশন এলিমিনেট করে সলভ করতে পারি। আমাদের বলছে দুটি সংখ্যার গুণফল 1575, মানে এককের ঘরের সংখ্যা হচ্ছে 5। তো দেখো, আমাদের গুণ করি, 5 × 5 করলে 25, মানে এককের ঘরে 5 আসছে। 1 × 3 করলে 3 চলে আসে। ঠিক আছে, তার মানে এই অপশানটা আমার হবে না, বুঝতে পারলাম। এটা কি 5 7 কত হচ্ছে 35 হচ্ছে, এটা হতে পারে। ঠিক আছে, এটা দেখো কত আছে, এটা আছে 5 × 6 30 হয়ে যাচ্ছে, তাহলে এই অপশানটা আমার হবে না। তাহলে দুটো অপশান বাকি থাকলো, একটা হচ্ছে 1 নম্বর, একটা 3 নম্বর। ঠিক আছে, আমাদের বলেছিল কি ভাগফল 9/7 হচ্ছে। তাহলে ভাগফল যদি প্রথমটা দেখি, তাহলে 45 বাই যদি 35 করি, তাহলে কত আসছে 5 দিয়ে কাটো, 5 নং 45, 5 7 35। প্রথম অপশানটা আমার মিলে যাচ্ছে, 9/7 আমার চলে আসছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি অপশান এ হয়েছে সঠিক উত্তর। সংখ্যা দুটো হয়েছে, একটা হলো 45, একটা হলো 35। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন একটা সিম্পলিফিকেশন আছে, এটা ইজিক্যাল টু কত হয় বার করতে দিয়েছে। তো চলো তোমার নিজে থেকে পার্টি আগে ট্রাই করো, ভিডিওটা পজ করে দেখো। আমরা এক করে করি। প্রথমে আছে 25 - 5, তারপর থার্ড ব্র্যাকেট, তারপর আছে 2 + 3, সেকেন্ড ব্র্যাকেট, 2 - 2, তারপরে কি ফার্স্ট ব্র্যাকেট আছে। তা ফার্স্ট ব্র্যাকেট কাজটা আমরা করে নিই। 5 থেকে 3 বিয়োগ করে থাকে 2, 2 এর সঙ্গে যদি এই 2 গুণ করে দিই, মানে এই 2টা গুণ করে দিই, তাহলে ডাইরেক্ট এখানে 4 বসাতে পারি, আমরা 4 বসাতে পারি। আর তার সঙ্গে এখানে +5 আছে। ঠিক আছে, আর সেকেন্ড ব্র্যাকেট শেষ, -10, থার্ড ব্র্যাকেট শেষ, /4। এবার সেকেন্ড ব্র্যাকেটে কাজ করো, কত আসছে 25 - 5, থার্ড ব্র্যাকেট, 2 + 3, সেকেন্ড ব্র্যাকেট। যদি এখান থেকে সেকেন্ড ব্র্যাকেটটা না দিয়ে যদি সেকেন্ড ব্র্যাকেটটা এখান থেকে তুলে দিই, তাহলে আমরা কী করতে পারি। দেখো, আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজটা যদি করি, তাহলে 4 -4 আর 5, মানে এখানে 1 থাকছে, 1 আর এখানে 2 যোগ হচ্ছে, মানে 1 আর 2 3 হয়ে যাচ্ছে। 3-এর সঙ্গে যদি এই 3 গুণ করে দিই, মানে এই 3টাই গুণ করে দিই, তাহলে 3 3 দেখো 9 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার 9 হয়ে যাচ্ছে। আর এর পাশে কি -10 আছে, -10 বসিয়ে দাও, আর বাইরে থাকছে /4। এবার 25 মাইনাস, আচ্ছা এখানে এখানে এই কাজটা করে ভালো, 10 থেকে 9 বিয়োগ করলে -1 থেকে, -1 থেকে 2 যোগ করলে 1 থাকে, তাহলে 5 × 1 হয়ে যাচ্ছে, আর /4 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 5 1 আমরা 5 জানি, তাহলে 25 - 5/4। ঠিক আছে, ইজিক্যাল টু দেওয়া হলো না, তাহলে 25 - 5/4, তাহলে এখানে কি হচ্ছে 25 বা মাইনাস 1.25 বলতে পারি। ঠিক আছে, ভাগ করলে বিয়োগ করলে, তাহলে 25 থেকে বিয়োগ করলে কত আসবে 75, থেকে 1 থাকছে 2, তাহলে হয়ে যাচ্ছে 23.75 হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, অপশান সি হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 3টি পাত্রে যথাক্রমে 3/5 কেজি, 7/5 কেজি এবং 3/10 কেজি চিনি আছে। বলছে সর্বাধিক কত ওজনের একটি বাটখারা দিয়ে প্রত্যেক পাত্রের দ্রব্য পূর্ণ সংখ্যকবার মাপা যাবে। দেখো, আমাদের বলছে পূর্ণ সংখ্যকবার, মানে ফ্র্যাকশন থাকলে হবে না। আমাদের জানতে গেছে কি সর্বাধিক কত ওজনের। ঠিক আছে, যখন সর্বাধিক থাকে তখন কী করতে হয় আমরা জানি, HCF অর্থাৎ গসাগু বার করতে হয়। ঠিক আছে, তো এখান থেকে আমার এই তিনটে গসাগু করতে হবে, অর্থাৎ HCF বার করতে হবে কত, 3/5, 7/5 আর 3/10 HCF, মানে গসাগু বার করতে হবে, 10 হবে। তো ভগ্নাংশের গসাগু বার করার নিয়ম কি আমরা জানি, ওপরের গুলোর গসাগু অর্থাৎ HCF আর নিচের গুলোর লসাগু অর্থাৎ LCM। ঠিক আছে, তাহলে ওপরে 3 7 আর 3-এর কোনো কিছু কমন যাচ্ছে না, তাহলে গসাগু হয়ে যাবে 1। ঠিক আছে, /5 5 10-এর লসাগু কত হয়ে যাবে 10 হয়ে যাবে। ঠিক আছে, দেখো এটা কি আসলো, এটা কেজিতে আসলো। ঠিক আছে, কিন্তু আমার এখানে ফ্র্যাকশন চলে এসছে, হ্যাঁ ফ্র্যাকশনে চলে এসছে। আমাদের বলেছে পূর্ণ সংখ্যক করতে। আমরা দেখো অ্যান্সারগুলো গ্রামে দেওয়া আছে, তাহলে এটাকে গ্রামে পরিণত করতে হবে। তাহলে কেজিটাকে গ্রামে করতে গেলে এর সঙ্গে 1000 দিয়ে গুণ করে দাও, দেখো পূর্ণ সংখ্যায় পরিণত হয়ে যাবে, গ্রামে পরিণত হয়ে যাবে। 10 দিয়ে কাটলে একটা শূন্য কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 100
গ্রাম। ঠিক আছে, আমার তাহলে জানতে চাইছি কত সর্বাধিক কত ওজনের বাটখারা, 100 গ্রামের বাটখারা। ঠিক আছে, অপশান বি হয়ে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেনে দেখো বলছে এটার মান নির্ণয় করতে। ঠিক আছে, তার সাথে করো। দেখো প্রথমে দেওয়া আছে 1/4 টু দি পাওয়ার -2। আচ্ছা 1/4 টু দি পাওয়ার যদি -2 জায়গায় শুধু স্কোয়ার থাকতো তাহলে কি করতাম আমরা, আমাদের বেরাতো কত, 1/16 বেরাতো। যেহেতু একটা এক্সট্রা মাইনাস আছে সেহেতু কি হবে, এটা উল্টে যাবে, মানে 16/1 হয়ে যাবে, মানে ইজিক্যাল টু আমার 16 হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে এখানে লেখো, ডাইরেক্ট 16 লেখো, এখানে ডাইরেক্ট লেখো 16। ঠিক আছে, তারপরে কি আছে, -3 বসিয়ে দাও, ইন্টু 8 টু দি পাওয়ার 2/3 আছে। এটা মানে কি, এটা মানে হলো 8 স্কোয়ার তার সঙ্গে কিউব রুট। ঠিক আছে, এটা আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এখান থেকে যদি আমরা বার করি তাহলে কি, কিউবের রুট মানে কত, মানে হয়ে যাবে 2। ঠিক আছে, তার স্কোয়ার আছে, মানে ডাইরেক্ট কত হয়ে যাবে, ডাইরেক্ট হয়ে যাবে 4। বোঝা গেল? এখানে 4 বসিয়ে দাও, এটা মুছে দাও। তারপরে কি আছে, 4 টু দি পাওয়ার 0। 4 টু দি পাওয়ার 0 মানে কত, আমরা জানি হচ্ছে 1। ঠিক আছে, তারপর আছে 9/16 টু দি পাওয়ার -1/2। আচ্ছা -1/2 দিয়ে আছে, 9/16 -1/2 দিয়ে আছে, আমরা ধরলাম মনে করো হাফ। হাফ মানে কি, রুট। রুট থাকলে আমরা কী বার করতাম, রুট থাকলে বার করতাম 3/4 বেরাতো। যেহেতু মাইনাস আছে সেহেতু সংখ্যাটা উল্টে যাবে, মানে 4 চলে যাবে ওপরে আর 3 আসবে নিচে। ঠিক আছে, যেহেতু মাইনাস আছে তাহলে যোগ 4/3। এটাকে সলভ করে নাও, প্রথমে গুণের কাজ করো। দেখো কী আছে, 3 4 12 আসছে, 12 থেকে যদি 16 বিয়োগ করে দিই, 12 থেকে 16 বিয়োগ, 16 থেকে 12 বিয়োগ করলে আমার চলে আসবে 4, প্লাস এখানে 4/3 আছে। তাহলে কত হচ্ছে, 3 4 12 হচ্ছে 16/3 হয়ে যাচ্ছে। 16/3 আমরা লিখতে পারি 3 5 15, হয় থেকে 1/3। ঠিক আছে, 5 পূর্ণ 1/3। অপশান বি হয়ে সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো বলছে একটি শহরে মোট জনসংখ্যার 40% অশিক্ষিত এবং 60% বলছে গরিব। ঠিক আছে, বলছে ধনীদের মধ্যে 10% হচ্ছে অশিক্ষিত, তাহলে অশিক্ষিত গরিব লোকের সংখ্যা কত বার করতে বলেছে। দেখো আমরা ধরে নিলাম মোট মনে করো জনসংখ্যা 100। ঠিক আছে, সেখান থেকে বলছে 40% অশিক্ষিত, মানে আনএডুকেটেড মনে করো 40%, 100-এর 40% কত হয়, 40 মানে 40 জন। ঠিক আছে, আর বলছে 60% গরিব। আচ্ছা গরিব মানে পুয়ার, পুয়ারকে পি দিয়ে অ্যাডমিট করো, 100-এর 60% মানে 60 জন। তাহলে 100 জনের মধ্যে যদি 60 জন পুয়ার হয় তাহলে ধনী কজন, রিচ, মানে ধনী হয়ে যাবে বাকি 40 জন। ঠিক আছে, আমাদের বলেছে ধনীদের মধ্যে 10% অশিক্ষিত। আচ্ছা 40-10% মানে কত, 40-10% মানে হচ্ছে 4 জন, মানে ধনীদের এই 40 জনের মধ্যে 4 জন অশিক্ষিত। আর আমরা মোট আনএডুকেটেড মানে অশিক্ষিত পেয়েছি কত, 40 জন। ঠিক আছে, তার মধ্যে কি, তার মধ্যে 4 জন হচ্ছে ধনী অশিক্ষিত। ঠিক আছে, তাহলে নর্মাল গরিব অশিক্ষিত কজন, এর থেকে 4 বিয়োগ করে দাও। তাহলে এই যে 36 জন, এই 36 জন হচ্ছে যারা কিনা গরিব এবং অশিক্ষিত। ঠিক আছে, এবার দেখো আমাদের বলছি, জানতে চাইছে কি, তাহলে অশিক্ষিত গরিব লোকের সংখ্যা কত। দেখো গরিব লোকের সংখ্যা হচ্ছে 60 জন, তার মধ্যে অশিক্ষিত গরিব লোকের সংখ্যা হচ্ছে 36 জন। তো এটাকে পার্সেন্টেজ বার করতে গেলে কি করতে হয়, আমার 36 ডিভাইড বাই কত, অশিক্ষিত মধ্যে আনতে চাইছে, তাহলে পুয়ার হচ্ছে 60 ডিভাইড বাই 60 ইন্টু 100। বোঝা গেল? 6 দিয়ে কাটো, 6 6 36, 6 10 60, 10 দিয়ে কাটলে একটা শূন্য কাটা, তাহলে 10 6 10 60, 60% হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। অশিক্ষিত গরিব লোকের সংখ্যা হচ্ছে 60%, অপশান বি হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এক ব্যক্তি 500 টাকায় দুটি দ্রব্য কিনে প্রথমটি 20% লাভে এবং দ্বিতীয়টি 20% ক্ষতিতে বিক্রয় করে দেখলো যে দুটি দ্রব্যের বিক্রয় মূল্য সমান হয়েছে। বলছে প্রথমটির ক্রয় মূল্য কত তা বার করতে বলেছে। দেখো একটাকে 20% লাভে বিক্রি করেছে, একটাকে 20% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে তার মোটের উপর লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে দেখা যাক। তার জন্য আমরা সেই সূত্রটা ইউজ করতে পারি, a প্লাস বি মাইনাস এ বি, সেই সূত্রটা। ঠিক আছে, ডিভাইড বাই 100। দেখো তাহলে একটা লাভ হয়েছে মানে +20, একটা ক্ষতি হয়েছে
মানে -20, এর প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে AB মানে হচ্ছে 20 × 20 ডিভাইড বাই 100, ঠিক আছে। তাহলে আমার 20 20 কেটে যাচ্ছে, এখানে থেকে যাচ্ছে 0 মাইনাস একটা 0 একটা 0 একটা 0 একটা 0, 2 2 4 থাকছে। আমার দেখো -4% আসছে। -4% মানে কি? -4% মানে হচ্ছে তার 4% ক্ষতি হচ্ছে, ঠিক আছে। এবার দেখো আমার যে প্রথম দ্রব্যটার ক্রয় মূল্য কত, তাহলে প্রথমটা দ্বিতীয়টা, একটাতে 20% কি হয়েছে, লাভ হয়েছে, একটা 20% ক্ষতি হয়েছে, ঠিক আছে। আর এই মোটের ওপর কি হয়েছে, মোটের ওপরে 4% লস হয়েছে, ঠিক আছে, -4% হয়েছে। তাহলে এখান থেকে যদি আমরা এটা মাইনাস করে দাও, যেহেতু ক্ষতি হয়েছে, যদি বিয়োগ করি, তো বিয়োগ করো, বড় থেকে ছোটো বিয়োগ করো, তাহলে দেখো 20 থেকে 4 করে 16 আসবে, আর এখান থেকে 20 আর 4 মাইনাস আছে মানে 24 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে রেশিও কী দাঁড়াচ্ছে 16:24। যদি আমরা আরও ভাঙি তাহলে হচ্ছে 8 2 16, 3 8 24। প্রথমটা ক্রয় মূল্য জানতে চেয়েছে, তাহলে দুটো কিনেছিল কত টাকা দিয়ে, 500 টাকা দিয়ে। তার মধ্যে প্রথমটা হচ্ছে 2, ঠিক আছে, 2 ডিভাইড বাই 3 আর 2, 3 আর 2 এর যোগফল, অনুপাতের যোগফল 5, 5 দিয়ে কাটলে 100, 2 100 200। তাহলে প্রথম দ্রব্যটার ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। অপশান সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো আসল 15 বছরে দ্বিগুণ হবে। দেখো এটাকে দুভাবে করতে পারো। একটা হলো, মনে করো আসল ছিল 100 টাকা, বলছে কি দ্বিগুণ হবে, মানে কত হবে, 200 টাকা হবে, ঠিক আছে। তাহলে সুদ কত বাড়ছে, সুদ বাড়ছে 100 টাকা, কত বছরে, 15 বছরে, ঠিক আছে। তো দেখো সব পেয়ে গেলাম, পি পেয়ে গেলাম, আই পেয়ে গেলাম, টি পেয়ে গেলাম, তাহলে আর বার করতে হবে। তাহলে 100 টাকা হচ্ছে সুদের হার, আই ইজিক্যাল টু পি আর টি বাই 100 করো, পিও 100 টাকা, আর আমাদের বার করতে হবে টি 15 বছর ডিভাইড বাই 100। দেখো 100 100 কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে, আর ইজিক্যাল টু পড়ে থাকছে 100 বাই 15। যদি 15 দিয়ে আমরা ভাগ করি, 6 15 90, 10 বাই 5 থাকছে, এটাকে আবার যদি ভাঙায় ভালোভাবে তাহলে হচ্ছে 2 বাই 15, এটা 3, ঠিক আছে। তাহলে 6 পূর্ণ 2 এর 3%, ঠিক আছে। সুদের হার অপশান সি হয়ে সঠিক উত্তর। তো নর্মাল নিয়মে এই কোশ্চেনটা তোমরা মুখে মুখেই অ্যান্সার দিতে পারতে। কী হবে দেখো, আমাদের বলেছে বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো আসল 15 বছর দ্বিগুণ হবে। যেহেতু দ্বিগুণ হয়ে বলেছে, যদি আসল 100 হয় কী হবে, সুদ আসল দ্বিগুণ হয়ে 200 হবে, তাহলে কত পার্সেন্ট হচ্ছে, 100 থেকে 200 হবে, তাহলে কত বাড়ছে, 100 ডবল 200, মানে 100% সুদ পাওয়া যাচ্ছে, তাহলে নিশ্চয়ই দ্বিগুণ হচ্ছে। তাহলে 100% সুদ যেহেতু পাওয়া যাচ্ছে, তাহলে কত বছরে পাওয়া যাচ্ছে, 15 বছরে, 15 বছরে 100% সুদ, তাহলে এক বছরের সুদ কত, সুদের হার বেরিয়ে যাবে, সেই 100/15 এখানে ছিল, 100/15 এখানেও চলে আসলো, বুঝতে পারলে। তাহলে অ্যান্সার চলে আসবে এটা 6.23%, বুঝতে পারলে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, সুদ 3 মাস অন্তর দেওয়া হলে বার্ষিক 20% হারে 16,000 টাকার 9 মাসের সুদ কত এবার করতে দিয়েছে। খুব ভালো কথা, মানে আসল পি বলে দিয়েছে কত, 16,000 টাকা, ভালো কথা। বলছে কি 20% হারে কত মাস, 3 মাস অন্তর সুদ দিচ্ছে আর 9 মাসের জন্য সুদ দিচ্ছে। আচ্ছা 20% হারে যদি সুদ দেয়, তাহলে 3 মাসের সুদ কত হয় পার্সেন্ট হয়, 20/12, এটা হচ্ছে পুরো এক বছরের সুদ। তাহলে 3 মাসের সুদ কত পার্সেন্ট, 3 দিয়ে 11, 3 4 12, 4 5 20, মানে 3 মাসে কত সে 5% সুদ পাচ্ছে। আর আমাকে বলছে 9 মাসের সুদ কত, মানে সে কবার পাবে, নিশ্চয়ই 3 বার পাবে, ঠিক আছে। 3 মাস অন্তত পাচ্ছে মানে 3 বার পাবে। তাহলে এটাকে এইভাবে লিখতে পারি আমরা, এটা কম্পাউন্ড ইন্টারেস্ট সমান সমান আমরা বলতে পারি 3 একটা ব্র্যাকেট রাখো, প্লাস 2 একটা ব্র্যাকেট রাখো, প্লাস 1 একটা ব্র্যাকেট রাখো। কেন ব্র্যাকেট রাখলাম, দেখো 16,000 টাকার উপরে 5%, তাহলে 5% কত হয়, 5 16 80, মানে 800 টাকা, ঠিক আছে। দ্বিতীয় বছরে কী হবে, পরের বার কিন্তু সেই 800 টাকার উপরে সুদ পাবে, ঠিক আছে। তাহলে 800 টাকার উপর যদি 5% করি, 5 8 40, 40 টাকা হচ্ছে। 3 নম্বর বার কী হবে, 3 নম্বর বছরের বার সেই
800 টাকার মতো সুদ পাচ্ছেই, এই 40 টাকার উপর সুদ পাবে। তো 40 টাকার 5% কত হয়? 40-এ 5% হয় 2, মানে হয়ে যাবে 40 আর 2 মোট 42। বুঝতে পারলে? এই 800 টাকার মতো পাচ্ছে, সেখানে 40 টাকাই ছিলই, আর এই 40 টাকার উপর 5% পাচ্ছে। তো 40-এ 5% কত? 2 টাকা হয়, তাহলে মোট হয়ে যাচ্ছে 42 টাকা। এটাকে যোগ করে দাও, 3 8 24, 2400 প্লাস 80 প্লাস 42, যোগ করলে 2 0 0 2 থাকছে, 4 8 12 2, এ থেকে 1 5 2, 2522 হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে সুদ মোট কত পাচ্ছে? 2522। অপশান সি হয়ে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, ইজি কোশ্চেন আছে একটা, বলছে দুটি সংখ্যার যোগফল এবং গুণফল দেওয়া আছে যথাক্রমে 12 আর 35। বলছে সংখ্যা দুটি অনন্যকের যোগফল কত? তো আমরা ধরে নিলাম একটা সংখ্যা এক্স, একটা ওয়াই, তো যোগফল বলছে 12, তাহলে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 12, আর গুণফল বলছে কত? 35, তাহলে এক্স ওয়াই ইজিক্যাল টু 35। মানে কি আনতে চাইছে? সেটা অনন্যকের যোগফল। অনন্যকের যোগফল মানে 1/x প্লাস 1/y। ঠিক আছে, তাহলে কি হয়ে যাচ্ছে? লসাগু করলে নিচে এক্স ওয়াই থাকছে আর উপরে ওয়াই প্লাস এক্স। তাহলে ওয়াই প্লাস এক্স আর এক্স প্লাস ওয়াই একই কথা, আমার দেওয়া আছে 15 ডিভাইড বাই এক্স ওয়াই মান 35, বসিয়ে দাও। তাহলে 15/35, সরি 12 ছিল না, এটা 12 ছিল, সরি সরি ভুলে গেছে এখানে, মনে হচ্ছে যোগফল 12 ছিল, এটা 12 করে দাও, এটা 12 করে দাও। তাহলে 12/35 হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? অপশান এ হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে a:b = 3:4 হলে x:y:2 = 4:5 হলে এটা সমান সমান কত বার করতে গিয়েছে। তো দেখো গুণ করে ফেলো, প্রথম পদ দিয়ে প্রথম পদ গুণ করে ফেলো। তা কি আছে? a x = কি পাচ্ছি আমরা? 3 × 4 12 পাচ্ছি। এখানে b y আছে, b y = পাচ্ছি 4 × 5 20 পাচ্ছি। এখানে মানটা বসিয়ে দাও, 4 × ax মানে 12 মাইনাস by মানে হচ্ছে 20, এখানে ভাগ আছে, ভাগ মানে ডিভাইড বাই করে দাও পুরো, 5by মানে 5 × 20 মাইনাস 7ax মানে 7 × 12। তাহলে কত হচ্ছে? দেখো 4 × 48, 48 থেকে 20 বিয়োগ করলে থাকছে 28। এখানে কত? 5 × 20 100 থেকে 7 × 84, 100 থেকে 84 বিয়োগ করলে থাকবে 16। যদি কাটি 4 7 28, 4 4 16, তাই থাকছে হচ্ছে 7/4। ঠিক আছে, আমাকে ইস্টুতে বার করতে হবে, তাহলে হয়ে যাবে 7:4। ঠিক আছে, অপশান বি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 4 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 2:3 এবং 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:7। বর্তমানে তাদের বয়স কত বার করতে বলেছে। ঠিক আছে, a:b মানে এ আর বি 4 বছর আগে কত ছিল? 2:3, আর 4 বছর পর কি হবে আমাদের 5:7। আর আমাদের বার করতে বলেছে প্রেজেন্টের বয়স, মানে মাঝখানে প্রেজেন্টের বয়স লুকিয়ে আছে, সেটা বার করতে হবে। প্রথমে আমরা রেশিওটাকে ব্যালেন্স করি, 2 আর 3 এর মধ্যে পার্থক্য 1, 5 আর 7 এর মধ্যে পার্থক্য 2। তাহলে ওপরটাকে 2 দিয়ে গুণ করে দাও, নিচটাকে 1 দিয়ে গুণ করে দাও, তাহলে কি থাকছে? 2 দুগুণী 4, 3 দুগুণী 6, আর 1 দিয়ে গুণ করলে একই থাকে, মানে 5:7ই থাকে। ঠিক আছে, এটা কত বৃদ্ধি পাচ্ছে 4 বছর থেকে 4 বছর পরে? 6 থেকে 7 1 হচ্ছে, 4 থেকে 5 1 হচ্ছে। এই 1 অনুপাত বৃদ্ধি পাচ্ছে সমান সমান আমরা কি 4 বছর আগে থেকে 4 বছর পরে আসছে, মানে মোট 8 বছরের গ্যাপ। তাহলে 1 অনুপাত সমান সমান বলতে পারি 8 বছর। ঠিক আছে, আমাকে কি বার করতে বলেছে? প্রেজেন্টের বয়স। আর এটা কি? এটা তাদের হচ্ছে 4 বছর আগের বয়স। 4 বছর আগের বয়সটা বার করি, করে তার সঙ্গে 4 যোগ করে দেবো। তাহলে 1 মানে 8 হলে 4 মানে হয়ে যাবে 4 × 32 আর হয়ে যাবে 6 × 48। ঠিক আছে, এর সঙ্গে 4 বছর যোগ করে দাও, কারণ আমাদের প্রেজেন্টের বয়স লাগবে। তো সবার সঙ্গে 4 যোগ করে দাও, 36 আর 52 হয়ে যাবে আমাদের তাদের বর্তমান বয়স। ঠিক আছে, 36 আর 52, অপশান ডি হয়ে সঠিক উত্তর। চলো
পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এ ও বি যথাক্রমে 16,000 টাকা এবং 12,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। বলছে 3 মাস পর এ 5,000 টাকা তুলে নেয়, কিন্তু বি 5,000 টাকা আরও নিয়োগ করে। বলছে এর 3 মাস পর, মানে 3 মাসের আরও 3 মাস পর, মানে 6 মাস পর বেসিক্যালি, বলছে সি 21,000 টাকা ব্যবসাতে নিয়োগ করে। বলছে বি ও সি এর লাভের পার্থক্য কত টাকা যখন 1 বছর পর 26,400 টাকা লাভ হয়। দেখো প্রথমে আমাদের এদের রেশিওটা বার করে নিই। এ কি করছে, এ প্রথমে 16,000 দিচ্ছে আর বি প্রথমে 12,000 টাকা দিচ্ছে, তাহলে 16 আর 12 শূন্যগুলো আমরা গায়েব করে দিলাম যাতে আমাদের সুবিধা হয়। 16 আর 12 আসলো। এ কি বলছে, তারপরে 3 মাস পর কিছু কাজ করেছে, মানে এদের এই 16,000 টাকা 12,000 টাকা 3 মাস খেটেছে, 3 মাস করে খেটেছে। তারপরে কি বলছে, তারপরে বলছে এ 5,000 টাকা তুলে নিয়েছে, তাহলে 16,000 থেকে যদি 5,000 টাকা তুলে নেয় তাহলে কি থাকছে, 11,000 টাকা থেকে যাচ্ছে, তাহলে আমরা 11 লিখলাম। তাহলে বাকি 11,000 টাকা 3 মাস পরে কি মোট 1 বছরের কাজ হয়, তাহলে মোট 9 আর 3 12, মানে 9 মাস খাটছে, ঠিক আছে। প্লাস বি কি বলছে, বি আরও 5,000 টাকা দিচ্ছে, তার আগে ছিল 12,000 টাকা, এখন হয়ে যাবে 5,000 টাকা যোগ করলে 17,000 টাকা। বির এই 17,000 টাকা 9 মাস খাটবে, ঠিক আছে। এর আরও 3 মাস পর, মানে 6 মাস পরে বলছে সি আসছে। সি এসে কি করছে, সি এসে মোট 21,000 টাকা দিচ্ছে, মানে 21,000 টাকা দিচ্ছে। তাহলে সি এর 21,000 টাকা ক মাস খাটবে, যেহেতু সি 6 মাস পরে আসছে তাহলে বাকি 6 মাস খাটবে, ঠিক আছে। তাহলে কি হয়ে যাচ্ছে, যা কাটা যাচ্ছে কেটে ফেলো, 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটো, 3 3 9, 3 দিয়ে কাটো, 3 3 9, 3 দুগুণী 6, ঠিক আছে। তাহলে কি থেকে যাচ্ছে এখানে, 16 থাকছে এখানে, 3 এখন 33 আর 16, 33 আর 16 যাচ্ছে 49, আর থাকছে 3 17 51 আর 12, 51 আর 12 হয়ে যাচ্ছে 63, আর এখানে 21 দুগুণী 42। রেশিওটা আরও ভাঙা যায়, দেখো যদি 7 দিয়ে কাটো, 7 7 49, 7 নং 63 আর 6 7 42, মানে আমার এ ইস টু বি ইস টু সি এর প্রফিট শেয়ারিং রেশিও কি আসছে, আমার আসছে হচ্ছে 7:9:6। আমাকে কি বার করতে বলেছে, আমাকে বার করতে বলেছে বি আর সি এর লাভের পার্থক্য। লাভ কত হয়েছে, 26,400 টাকা, ঠিক আছে। বি আর সি এর অনুপাতের পার্থক্য কত আছে, এটা বি এটা সি, 3 আছে। তাহলে আমার 3 অনুপাত বার করতে বলছে কতর মধ্যে, টোটাল অনুপাতের মধ্যে, 9 আর 7 16 আর 6 22-এর মধ্যে, ঠিক আছে। 22 দিয়ে ডাইরেক্ট কাটিয়ে দেবো, 22 1 22 থাকছে 4 44, 22 দুগুণী 44, তাহলে 3 বারম 3600, মানে বি আর সি এর লাভ্যাংশের পার্থক্য হচ্ছে 3600 টাকা। অপশান সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, রাম পরীক্ষায় 8টি বিষয়ে গড়ে 71 নাম্বার পেয়েছে। বলছে অঙ্কে আরও কত নম্বর বেশি পেলে গড় নাম্বার 74। তো ইজি কোশ্চেন একদম, গড় আছে 71, করতে হবে 74, তাহলে কত গড় বাড়াতে হবে, 3 গড় বাড়াতে হবে। মোট সাবজেক্ট কত, 8টা, তাহলে ইন্টু 8 করে দাও। তাহলে অঙ্কে মোট আরও যদি সে 24 নাম্বার বেশি পেত তাহলে কি হতো, তার গড় 74 হতো, ঠিক আছে। তাহলে আমার 24 নম্বর অঙ্কে আরও বেশি পেতে হতো, তাই আমাদের জানতে চেয়েছে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, কোনো মিশ্রণে দুগ্ধ জলের অনুপাত 2:1। বলছে ওই মিশ্রণে আরও 2 লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত হচ্ছে কত, 11:5। বলছে পূর্বে কত লিটার মিশ্রণ ছিল তা বার করতে বলেছে। দেখো প্রথমে মিল্ক ইস টু ওয়াটার কি ছিল, 2:1। পরবর্তীতে কত হচ্ছে, 2 লিটার দুধ মেশানোর পর 11:5 হচ্ছে। দেখো আমার দুধ মিশিয়েছে, ঠিক আছে, জল তো মেশায়নি, তাহলে কি জলের পরিমাণ সমান হওয়ার কথা, কিন্তু এখানে 1 আছে এখানে 5 আছে, তাহলে এই ওপরটাকে যদি আমরা পুরো 5 দিয়ে গুণ করে দিই তাহলে আমার ওয়াটার নিশ্চয়ই সেই 5 হয়ে যাবে। দেখো তাহলে হয়ে যাচ্ছে মিল্ক ইস টু ওয়াটার নতুন হয়ে যাচ্ছে 5 দুগুণে 10 আর 5 একে 5, আর এটা আগে যে ছিল 11:5 থাক। তাহলে আমার ওয়াটার সমান হয়ে গেল, 5 আগে যা ছিল এখনও তাই আছে। তাহলে বাড়ছে কি, বাড়ছে আমার দুধ বাড়ছে, কারণ আমি দুধ 2 লিটার মিশিয়েছি। তাহলে অনুপাতে কত বাড়ছে, অনুপাতে 10 থেকে 11 হয়েছে, মানে 1 বাড়ছে। তাহলে এই 1 অনুপাত সমান সমান আমাদের কী বলেছে, 2 লিটার দুধ মেশাচ্ছে, তাহলে আমরা 1 ইজিক্যাল টু বলতে পারি 2 লিটার। আমাকে বার করতে বলেছে পূর্বে কত লিটার মিশ্রণ ছিল, মিশ্রণ কত ছিল, আগে
এই 10 আর এই 5 মিলিয়ে মোট ইজিক্যাল টু অনুপাতে 15 ছিল, আর আমরা 1 ইজিক্যাল টু 2 পেয়েছি, তার মানে 15 সমান সমান কত, 1 ইজিক্যাল টু 2 হলে 15 সমান সমান 30 লিটার। তাহলে পূর্বে আমার 30 লিটার মিশ্রণ ছিল। অপশান সি হয়ে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এ ও বি দুটি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 6 মিনিট ও 7 মিনিটে পূর্ণ করতে পারে। বলছে এ নলটি প্রথমে খোলা হয়, তারপর 1 ঘন্টা অন্তর নল দুটি খোলা বন্ধ করা হতে লাগলো। বলছে কত মিনিটে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে। দেখো এখানে এই জায়গাটা কিন্তু যে কোনো একটা জিনিস হবে, হয় এখানে ঘন্টা হবে মিনিটের জায়গায়, নাহলে এখানে ঘন্টার জায়গায় মিনিট হবে। যে কোনো একটা মানে তোমার ইউনিট মানে ডিজিটটা একই রকম থাকবে, মানে এককটা একই রকম থাকবে, বুঝলে? তাহলে এখানে আমরা মিনিট ধরে নিলাম, এখানে এটা ভুল করে ঘন্টা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তারপর কি বলছে, এ আর বি দুটি নল একটি চৌবাচ্চাকে 6 মিনিট আর 7 মিনিটে ভরতে পারে। মানে এ ভরতে পারে 6 মিনিটে, বি ভরতে পারে 7 মিনিটে। তাহলে মোট কাজ কত, দুটো লসাগু 6 7 42, এফিসিয়েন্সি কত 6 7 42, মানে এ 1 মিনিটে 7 ইউনিট ভরে, আর এখানে 6 7 42, বি 1 মিনিটে 6 ইউনিট ভরে। ঠিক আছে, আমার কি বলছে, প্রথমে এ নলটা খোলা হলো, তারপর 1 মিনিট অন্তর দুটি নলটি খোলা বন্ধ করা হলো। মানে প্রথমে এ নল, তারপরে বি নল, তারপরে আবার এ নল, তারপরে আবার বি নল, এভাবে চলতে থাকলো। ঠিক আছে, 1 মিনিট অন্তর অন্তর। প্রথমে যদি এ নল কাজ করে তাহলে এ 1 মিনিটে 7 অংশ ভরছে, তারপরে যদি বি নল কাজ করে তাহলে আবার সে 6 মিনিটে 6 অংশ ভরছে, তারপরে আবার 7, তারপরে আবার 6। এবার জিনিস দেখো, আমার মোট কাজ হচ্ছে 42 অংশ। ঠিক আছে, আর আমরা দেখতে পাচ্ছি এই 1 মিনিট 1 মিনিট মোট 2 মিনিটে এ আর বি মিলে 6 আর 7 মোট 13 অংশ বা 13 ইউনিট যা বলো ভরছে। কত ভরছে, 2 মিনিটে, 2 মিনিটে। ঠিক আছে, 2 মিনিটে 13 ইউনিট ভরছে। আমার মোট ইউনিট হচ্ছে, মোট কাজ 42 ইউনিট। তো যদি আমরা 13 নামতা বই, 13 2 26, 3 13 39, 4 13 52, 4 13 52 বেশি হয়ে যাচ্ছে। মানে যদি 3 বার দিই, ইন্টু 3 করি, 3 13 39, তাহলে 39 ইউনিট কত মিনিট হচ্ছে, এর সঙ্গে 3 গুণ করেছি, এর সঙ্গে 3 গুণ করবো, এর সঙ্গে 3 গুণ করি, 3 দুগুণি 6 মিনিটে। 6 মিনিটে হচ্ছে কত, 39 অংশ। মোট কাজ 42, তাহলে 42 থেকে 39 বিয়োগ করলে থাকে কত, আর থাকে 3 অংশ কাজ থাকে। 3 অংশ এই কাজটা কে করবে, এ আর বি করবে। পরে কি হচ্ছে, লাস্টে আবার এ থেকে যাচ্ছে, আবার শুরু হচ্ছে এ থেকে। তাহলে এ 1 মিনিটে 7 অংশ করে, বাকি আছে 3 অংশ কাজ। তাহলে ডিভাইড বাই আমার কত হয়ে যাবে, ডিভাইড বাই হয়ে যাবে 7। বোঝা গেল? তাহলে মোট কত লাগছে, এই 6 মিনিট আর 3/7 এত মিনিট। দুটো যোগ করে দাও, 6 প্লাস 3/7, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, 6 পূর্ণ 3 7 মিনিট। বোঝা গেল? 6 পূর্ণ 3 7 মিনিটে ওই পূর্ণ খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে। ঠিক আছে, অপশান সি হয়ে আছে সঠিক উত্তর, 6 পূর্ণ 3 7 মিনিট। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 100 মিটার দূরত্ব দৌড়াতে এ 27 সেকেন্ড এবং বি 30 সেকেন্ড সময় লাগে, বি এর 30 সেকেন্ড সময় লাগে। বলছে এ বিকে কত মিটারে হারাইতে আমাদের বার করতে বলেছে। দেখো খুব ভালো কোশ্চেন আছে। মনে করো 100 মিটার একটা দৌড় আছে, এটা পুরো 100 মিটার। এই পুরোটা দৌড়াতে লাগছে কত, 27 মিনিট 27 সেকেন্ড। আর বি এর লাগছে কত, বি এর লাগছে 30 সেকেন্ড, মানে 3 সেকেন্ড বেশি লাগছে। তাহলে এ বিকে নিশ্চয়ই এই 3 সেকেন্ডের ব্যবধানে হারাই। তাহলে এ যখন এই 27 সেকেন্ডে পৌঁছে যাচ্ছে, বি নিশ্চয়ই কিছুটা আগে আছে এই 27 সেকেন্ড অনুযায়ী। বাকি এইটুকু জায়গা পূরণ করতে নিশ্চয়ই বি এর কত সেকেন্ড সময় লাগবে, 3 সেকেন্ড সময় লাগবে, কারণ তার 30 সেকেন্ড লেগেছে। তাহলে এই 3 সেকেন্ড সমান সমান কত, দেখো বি 30 সেকেন্ডে যাচ্ছে টোটাল 100 মিটার। তাহলে এই 3 সেকেন্ড বাকি, যে 3 সেকেন্ডে, 3 সেকেন্ডে কত মিটার যাবে, নিশ্চয়ই একটা 10 মিটার হয়ে যাবে, কারণ একটা শূন্য কমছে। তাহলে এই যে 10 মিটার, এই 10 মিটার ব্যবধানে এ বিকে হারিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 10 মিটার। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। বুঝতে পারলে? এ প্রথমে 27 সেকেন্ডে তো পুরো 100 মিটার দৌড়ে ফেলছিল, সেই 27 সেকেন্ডে তখন বি ততক্ষণ নিশ্চয়ই আগে আছে, একটু আগে আছে। এই বাকিটুকু দৌড়াতে নিশ্চয়ই বি এর 30 সেকেন্ড, এই 3 সেকেন্ড সময় লাগছে, যেহেতু তার মোট সময় 30 সেকেন্ড লাগছে। তাহলে এই 3 সেকেন্ড সমান সমান বি এর 10 মিটার। এই 10 মিটারই এ বিকে 10 মিটার ব্যবধানে হারাচ্ছে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে,
দুটি ট্রেন একই দিকে 40 কিমি প্রতি ঘন্টা এবং 20 কিমি প্রতি ঘন্টা বেগে এগিয়ে চলেছে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করে তবে প্রথম ট্রেনটার দৈর্ঘ্য বার করতে বলেছে। দেখো, যেহেতু তারা একই দিকে যাচ্ছে, দুটো ট্রেনই একই দিকে যাচ্ছে, তাই তাদের রিলেটিভ স্পিড কী হয়ে যাবে? রিলেটিভ স্পিড বিয়োগ হয়ে যাবে, মানে 40 মাইনাস 20, তাদের রিলেটিভ স্পিড হয়ে যাচ্ছে 20 কিমি পার আওয়ার। ঠিক আছে, আমাকে কি বলছি? আমাকে বলছে প্রথম ট্রেনের যাত্রীরা দ্বিতীয় ট্রেনের যাত্রীকে 5 সেকেন্ড অতিক্রম, এখানে সেকেন্ড আছে, এটা কিমিতে আছে, তাহলে এটাকে প্রথমে মিটার পার সেকেন্ডে কনভার্ট করো, 20 সঙ্গে তাহলে 5/18 গুণ করো, তাহলে এটা কি মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাচ্ছে। আমাকে বলছে 5 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে এখান থেকে আমরা ডিস্টেন্স বার করি। ডিস্টেন্স সমান সমান কী হয়ে যাবে? স্পিড ইন্টু টাইম। ঠিক আছে, স্পিড কত? 20 ইন্টু 5/18, এত মিটার পার সেকেন্ড। আর টাইম কত? 5 সেকেন্ড, তাহলে এর সঙ্গে আরও 5 গুণ করে দাও। ঠিক আছে, যদি কাটি, 2 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলে 10, থাকছে কত? 5×5 = 25, আর 10 গুণ করলে 250, তাহলে ডিভাইড বাই 9 থাকছে। যদি আমরা 9 দিয়ে ভাগ করি, 9 দুগুণে 18, আর থাকছে কত? 7 70, 7 নং 63, আর থাকছে 7, 7/9, 27 পূর্ণ 7/9। ঠিক আছে, এত মিটার হচ্ছে ডিস্টেন্স। আচ্ছা, ডিস্টেন্স মানে কত? ট্রেনটা, প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেন একজন যাত্রীকে অতিক্রম করছে। যখন কোনো ট্রেন কোনো যাত্রী বা কোনো মানুষকে অতিক্রম করে তখন সে কী হয়? নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, তার মানে ডিস্টেন্স মানে হয়ে যাচ্ছে তার ট্রেনটা নিজের নিজের দৈর্ঘ্য। ঠিক আছে, ট্রেনটার দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 27 পূর্ণ 7/9 মিটার। বোঝা গেল? অপশান সি হয়ে সঠিক উত্তর, এটাই ট্রেনের দৈর্ঘ্য। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এ 6 দিনে একটি জমির 2/5 চাষ করে, বি 10 দিনে ওই জমির 1/3 অংশ চাষ করে। বলছে উভয়ে একসাথে কাজ করলে কত দিনে জমির 4/5 চাষ করতে পারবে বার করতে বলেছে। দেখো কি বলছে, এ 6 দিনে একটা জমি 2/5 কাজ করতে পারে। 2/5 মানে কত? 2/5 মানে হচ্ছে 5 ভাগের মধ্যে 2 ভাগ কাজ সে 6 দিনে করছে। আচ্ছা, 5 ভাগের মধ্যে যদি 2 ভাগ কাজ এ 6 দিনে করে, তাহলে পুরোই 5 ভাগ করতে কদিন টাইম লাগবে? পুরোই 5 ভাগ করতে টাইম লাগবে হচ্ছে 6/2 ইন্টু 5। ঠিক আছে, কত হচ্ছে? 2 দিয়ে কাটলে 3, 3×5 = 15 দিন। মানে এ পুরো কাজটা করতে কদিন টাইম নেবে? 15 দিন টাইম নেবে। ঠিক একইভাবে বি কদিন টাইম নেবে? বি 1/3 কাজ করতে 10 দিন টাইম নিচ্ছে, মানে 3 ভাগের মধ্যে 1 ভাগ কাজ করতে নিচ্ছে 10 দিন টাইম। তাহলে 3 ভাগ কাজ করতে কদিন টাইম নেবে? 30 দিন টাইম নিয়ে নেবে। মানে যে কাজটা এ একা 15 দিনে করছে সে কাজটাই বি একা 30 দিনে করছে। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম এ করছে একটা কাজ 15 দিনে, বি সেটাকেই করছে 30 দিনে। তাহলে মোট কাজ কত? এর দুটো লসাগু, 15 আর 30 লসাগু 30। এফিসিয়েন্সি বার করো, 15 দুগুণে 30, এ একদিনে 2 অংশ কাজ করে, বি একদিনে 1 অংশ কাজ করে। আমাকে জানতে চেয়েছে ওই কাজটার মানে ওই জমিটার 4/5 কাজ করতে তার দুজন একসাথে কাজ করলে কদিন শেষ হবে। দেখো মোট কাজ 30 অংশ, তার 4/5 কত? 4/5, 5 দিয়ে কাটলে 6, 4 6 24। তাহলে এই 24 অংশ কাজ যদি তারা একসঙ্গে করে তাহলে কদিনে শেষ হবে? এ একদিনে 2 অংশ করে, বি একদিনে 1 অংশ করে, মানে 2 আর 1 3 অংশ কাজ তারা একদিনে করে। মোট কাজ 24 অংশ, তাহলে ডিভাইড বাই 3 করো, 3×8 = 24, মানে 8 দিনে করে ফেলবে। বুঝা গেল? অপশান সি হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে 1 কিমি পথ যায় 4 মিনিটে এবং প্রতিকূলে একই দূরত্ব বলছে 10 মিনিটে যায়। জানতে চেয়েছে কি নদীর স্রোতের বেগ ঘন্টায় কত বার করতে। দেখো কি বলছে, অনুকূলে যাচ্ছে 1 কিমি যাচ্ছে 4 মিনিটে, তাহলে 1 কিমি যদি 4 মিনিটে যায় তাহলে ঘন্টায় কত কিমি যায়? 4 মিনিটে যাচ্ছে 1 কিমি, মানে 1/4। আর যদি 1 ঘন্টা বার করতে যাই তাহলে 60 দিয়ে গুণ করো, 4 15 60, মানে সে আমরা বলতে পারি অনুকূলের বেগ হচ্ছে 15 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, আর প্রতিকূলের বেগ কত?
প্রতিকূলের বেগ বলছে 10 মিনিটে সে একই দূরত্ব যাচ্ছে, মানে প্রতিকূলের বেগ বলতে পারি সে 1 কিমি যাচ্ছে 10 মিনিটে। তাহলে 60 মিনিটে কত যাবে? 10/, কাটলে 6, মানে প্রতিকূলের বেগ হচ্ছে 6 কিমি প্রতি ঘন্টা। বোঝা গেল? আমাকে বার করতে বলেছে স্রোতের বেগ কত। স্রোতের বেগের সূত্র আমরা জানি, অনুকূলের বেগ মাইনাস প্রতিকূলের বেগ ডিভাইড বাই 2। ঠিক আছে, তাহলে অনুকূলের বেগ 15, প্রতিকূলের বেগ 6, ডিভাইড বাই 2 করলে 9/2 মানে 4.5 কিমি পার আওয়ার। এটা হচ্ছে স্রোতের বেগ। ঠিক আছে, তাহলে অপশান সি হয়ে সঠিক উত্তর। স্রোতের বেগ ঘন্টায় 4.5 কিমি। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি হলে তার ক্ষেত্রফল কত বর্গ সেমি বার করতে বলেছে। আচ্ছা, কর্ণের দৈর্ঘ্য মানে কত? কর্ণ সমান আমরা কি জানি? √2 ইন্টু ক্ষেত্রফল। ক্ষেত্রফলকে আমরা এ দ্বারা ডিনোট করি, এইয়া। কর্ণ বলছে 10 বসালাম, ইজিক্যাল টু 2 ইন্টু ক্ষেত্রফল। এবার দেখো, আমি যদি দুদিকে স্কোয়ার করে দিই, এটা স্কোয়ার করে দিই, এটাকে স্কোয়ার করে দিই, 10 10কে 100 হয়ে যাচ্ছে, এখানে বাইরে বেরাচ্ছে 2 ইন্টু এ, তাহলে এ ইজিক্যাল টু কি হচ্ছে, দুই দিকে রে যাচ্ছে 50 থাকছে। তাহলে ক্ষেত্রফল বেরোলো কত? 50 বর্গ সেমি। ঠিক আছে, বর্গ সেমি। অপশান এ হয়ে সঠিক উত্তর, ক্ষেত্রফল 50 বর্গ সেমি। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:3 এবং পরিসীমা 48 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গ মিটার। তো আমরা ধরলাম দৈর্ঘ্য মনে করো 5x, প্রস্থ 3x, পরিসীমা বলেছে, পরিসীমা সূত্র জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ তার সঙ্গে 2 গুণ করে দাও, এটা ইজিক্যাল টু বলেছে কত? 48 মিটার। ঠিক আছে, এখান থেকে এক্স এর মান বার করো, 2 দিয়ে কাটলে 24, এখানে 5 আর 3 8 হচ্ছে। ঠিক আছে, 8x ইজিক্যাল টু 24 হলে x ইজিক্যাল টু হয়ে যাবে 3, x ইজিক্যাল টু 3 ভ্যালু। দৈর্ঘ্য কত? 3 ইন্টু 5 মানে 15, আর প্রস্থ কত? প্রস্থ হবে 3 ইন্টু 3 মানে 9। আমাকে বার করতে বলেছে ক্ষেত্রফল মানে এরিয়া, অর্থাৎ এরিয়া ইজিক্যাল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 15 ইন্টু 9, 9 15 135 বর্গ মিটার। ঠিক আছে, অপশান ডি হয়ে সঠিক উত্তর, ক্ষেত্রফল 135 বর্গ মিটার। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতি বাহু 2 সেমি। বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি বার করতে বলেছে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে √3/4, আর বাহু বলেছে 2 সেমি, 2 স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 4, 4 4 কেটে যাচ্ছে, তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাচ্ছে? √3 বর্গ সেমি। ঠিক আছে, অপশান ডি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি বৃত্তের পরিধি 22 সেমি হলে ক্ষেত্রফল কত হয় বার করতে বলেছে। তো বৃত্তের পরিধি সূত্র আমরা জানি 2πr। ঠিক আছে, সমান সমান বলে দিয়েছে 22 সেমি। ঠিক আছে, তাহলে এখান থেকে আর এর মানটা বার করে ফেলো, 2 ইন্টু 22/7 ইন্টু আর ইজিক্যাল টু 22, তাহলে 22 22 কেটে যাচ্ছে, তাহলে আর ইজিক্যাল টু কী থাকছে? এটা উল্টে যাবে, এখানে 7 চলে আসবে, নিচে 2 চলে আসবে। এটা হচ্ছে আর। জানতে চাইছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার, পাই মানে হচ্ছে 22/7, আর স্কোয়ার, আর পেয়েছি 7/2, দুবার লিখে দাও 7/2 ইন্টু 7/2, কাটো 7 7 কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটলে 11 থাকছে, নিচে থাকছে তাহলে 2 থাকছে, 7 11 77/2, ভাগ করলে 38.5। ঠিক আছে, বর্গ সেমি। ঠিক আছে, বর্গ সেমি সেমি স্কোয়ার, অপশান ডি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। ঠিক আছে, চলো
পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 360 ডিগ্রি কোণের শতক পদ্ধতিতে মান কত বার করতে বলেছে। দেখো মনে রাখবে একটা জিনিস, মনে রাখবে 90 ডিগ্রি অর্থাৎ একটা সমকোণের মান হচ্ছে কত, 100 গ্রেড, ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে এখান থেকে বের করে নাও 360 ডিগ্রি মান কত, ঠিক আছে। 90 ডিগ্রি ইজিক্যাল টু যদি 100 গ্রেড হয় 360 ডিগ্রি মানে কত হয়ে যাবে, 100 বাই 90 ইন্টু 360, 9 দিয়ে কাটলে ডাইরেক্ট 4 বার চলে যাবে, 4 10 400, তাহলে অ্যান্সার হয়ে যাবে 400 গ্রেড, ঠিক আছে। অপশান কোথায় আছে, অপশান বি হয়ে সঠিক উত্তর। এটা শতক পদ্ধতিতে মান, ঠিক আছে। চলো প্রশ্ন দেখা যাক। পরবর্তী কোশ্চেন বলছে একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 32 সেমি এবং 24 সেমি হলে তার পরিসীমা কত বার করতে বলেছে। তো রম্বসের পরিসীমা সূত্র আমরা সবাই জানি, 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। কিন্তু আমরা বলে দিয়েছি কি 32 সেমি আর 24 সেমি দুটো কর্ণ আছে। আচ্ছা এটা রম্বস আঁকো। যদি আমরা এরকম আঁকি তাহলে বলছে দুটো কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কত দিয়েছে, একটা বলছে এটা মনে করো 32 আর এটা বলছে 24, ঠিক আছে। তাহলে এই পুরোটা যদি 32 আর 24 হয় তাহলে হাফটা কত হয়ে যাবে, এই হাফটুকু কত হয়ে যাবে, এই হাফটুকু নিশ্চয়ই 16 হয়ে যাবে, ঠিক আছে। আর বাকি এই হাফটুকু কত হয়ে যাবে, এটা পুরোটা 24, 24-এর হাফ হয়ে যাবে 12। এবার জিনিস দেখো এই পুরোটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে, ঠিক আছে, যার লম্ব আর ভূমি চলে এসেছে 12 আর 16। তাহলে আমার এখানে ওই অতিভুজটার মান আমার বার করতে হবে, এটার মান বার করতে হবে। এটা একটা বাহু, তাহলে এখানে যদি বাহু মান বের করে যাই তাহলে পরিসীমা খুব সহজে বার করতে পারবো। তাহলে অতিভুজের সূত্র কি, আমরা জানি অতিভুজের সূত্র হচ্ছে অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে লম্ব স্কোয়ার কি 16 স্কোয়ার করে দাও, ভূমি স্কোয়ারকে 12 স্কোয়ার করে দাও, ঠিক আছে। তাহলে এখানে 12 আর 16 স্কোয়ার করলে 256, 12 স্কোয়ার করলে 144, কত হয়ে যাচ্ছে 0, 5 এর 0, 2 আর 2 4 হয়ে যাচ্ছে, 400 হচ্ছে। তাহলে শুধু অতিভুজ মানে কি হয়ে যাবে, তো অতিভুজ স্কোয়ার, তাহলে শুধু অতিভুজ হয়ে যাবে √400 মানে হয়ে যাবে 20। তার মানে আমরা বলতে পারি এই যে অতিভুজ এই বাহুটার মান হচ্ছে 20 সেমি, ঠিক আছে। তাহলে বাহুটার মান 20 সেমি পেয়ে গেলাম, আমাকে বার করতে বলেছে পরিসীমা, পরিসীমার সূত্র আমরা জানি, প্রথমেই পেয়েছি 4 ইন্টু বাহু, তাহলে এখানে বাহুর মান বসিয়ে দাও, 4 ইন্টু 20 মানে হয়ে যাবে 80 সেমি, ঠিক আছে পরিসীমা। অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো আজকে ওটা কোশ্চেন থাকছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও।